দ্বিতীয় চিঠির সাথে 5,000 টাকার নোট পাঠিয়েছিলেন, একদমই ঠিক। নেক্সট, কথক চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন। কথক চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন, কথক নয়। কথক তো কলকাতাতেই ছিলেন, কথকের বাবা তার পিতা এসেছিলেন কলকাতায়, সুতরাং অপশন বি ভুল। নেক্সট, কাল শিকারের সময় তোমার সঙ্গে দেখা হবে বলেছিলেন ঋদুবাবু কথক বিকাশকে। শিকারের সময় নয়, বলেছিল কাল সকালে তোমার সাথে দেখা হবে, কাল সকাল 6টায়, সুতরাং এটিও ভুল। নেক্সট, ঘুমটা কিছুতেই কমাতে পারছি না বলেছেন ঋদুবাবু, ঠিক। আর লাস্ট হচ্ছে হুজুর বলে দিলেন আপনি 3:30-র সময় 3টের সময় ওঠেন, আপনাকে ঠিক সময়ে যেন চা দেওয়া হয়। নায়েব বলেছিল কথককে, নায়েব কথককে বলেছিল, অবশ্যই ঠিক। হুজুর কথা বলেছিলেন, এটিও ঠিক, কিন্তু 3:30 নয়, বলেছিলেন হুজুর বলে দিলেন যে আপনি 3টের সময় ওঠেন, তাহলে এই লাইনটিও ভুল। তাহলে দেখো আমরা উত্তর কি কি পাচ্ছি। অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে বি, সি এবং ই। বি, সি এবং ই আছে অপশন 3-এ, গয়ের দাগে। নেটসেট বাংলা বিষয় ইউনিট 5 থেকে বেশ কিছু ছোট গল্প এবং তার প্রশ্ন উত্তর আমরা আগের বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হৃদয়েশ্বর মুখুজ্জে এই ছোট গল্পটি। তো চলো একেবারে আমরা আলোচনার পাশাপাশি একেবারে শেষে কতগুলো প্রশ্ন, গুরুত্বপূর্ণ নেট টাইপ কোশ্চেন, নেটে কি ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্নের প্রেক্ষিতেও আমরা শেষে আলোচনাটি করব। তো চলো একেবারে প্রথম দেখে নিই হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পের বহিরাঙ্গিক ইনফরমেশন গুলি, অর্থাৎ গল্পগ্রন্থ, গল্পগ্রন্থের প্রকাশ বা গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে ইত্যাদি ইনফরমেশন। গল্পগ্রন্থ দেখো, প্রথমে গল্পগ্রন্থ হচ্ছে রঙ্গনা গল্পগ্রন্থে প্রকাশিত হচ্ছে এটি 1956 সালে, যেটি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পাবলিশার্স থেকে প্রকাশিত হচ্ছে, এবং এই গল্পগ্রন্থের অন্তর্গত 15 সংখ্যক গল্প হচ্ছে হৃদয়েশ্বর মুখুজ্জে। তাহলে রঙ্গনা গল্পগ্রন্থের 15তম গল্প হৃদয়েশ্বর মুখুজ্জে, যেটি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পাবলিশার্স থেকে প্রকাশিত হচ্ছে 1956 সালে, ঠিক আছে। নেক্সট, এবার আসছি গল্পের বিষয়বস্তু কি। দেখো, আমরা রবীন্দ্রনাথের একটা কথা জানি যে বাজে খরচের কথা, তাই না? তো সেই বাজে খরচের মধ্যে দিয়েই যে মানুষকে বেশি করে চেনা যায়, এই গল্পের যে মূল চরিত্র ঋদুবাবু বা হৃদয়েশ্বর মুখুজ্জে, তাকে আমরা এই বাজে খরচের মধ্যে দিয়েই কিন্তু চিনতে পারি। দেখো, গল্পের নাম চরিত্র, গল্পের নাম চরিত্রকে আমরা সেই বাজে খরচের মধ্যে দিয়েই বেশি করে চিনেছি, যাকে বটবৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। তো এই হৃদয়েশ্বর মুখুজ্জের সম্পর্কেই আমরা জানবো, বা এনার সম্পর্কে বাজে খরচের মধ্যে দিয়ে লেখক তাকে কিভাবে চিনিয়েছেন, পাঠকের সামনে কিভাবে তুলে ধরেছেন, সেটি আমরা দেখব, এবং একেবারে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেই দেখব। তো চলো প্রথমে দেখে নিই হৃদয়েশ্বর মুখুজ্জের যে চরিত্রগুলি আছে গল্পের, সেই চরিত্রগুলি। তো দেখো, বিকাশ হচ্ছে আমাদের গল্পের কথক, যিনি কথাগুলি বলছেন বা গল্পটি বলছেন। নেক্সট আসছে গল্পের মূল চরিত্র হৃদয়েশ্বর মুখুজ্জে বা হৃদয়েশ্বর মুখোপাধ্যায় ওরফে ঋদুবাবু, যিনি জমিদার এবং তার বাড়ি গৌরবগঞ্জে। এছাড়াও কে কে ছিলেন? এনারই জমিদারির নায়েব, এনার জলকরের নায়েব, এনার গোমস্তার নাম আছে রমেন, এবং নায়েব আর জলকরের নায়েব এনাদের দুজনের নাম নেই। গোমস্তার নাম আছে যিনি হচ্ছেন রমেন, গোয়ালার নাম আছে যিনি হচ্ছেন যজ্ঞেশ্বর, এবং খানসামার নাম আছে যিনি হচ্ছেন হিরু। তাহলে 3 জনের নাম আছে, রমেন, যজ্ঞেশ্বর এবং হিরু, এই 3 জন, এবং কথক বিকাশ, আর মূল চরিত্র হৃদয়েশ্বর মুখুজ্জে ওরফে ঋদুবাবু, ঠিক আছে। নেক্সট দেখো, হৃদয়েশ্বর মুখুজ্জে গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। কথকের নাম কি, বা মূল গল্পের কথক হচ্ছেন কে? বিকাশ। গল্পটিতে আমরা 2টি পত্রের উল্লেখ পাই। কি কি পত্র? একেবারে প্রথমে একটি পত্র আছে, যে পত্র মারফত উনি বিকাশকে বা হৃদয়েশ্বর মুখুজ্জে বিকাশকে ডেকে পাঠাচ্ছেন, আর লাস্ট একটি পত্র আছে বা মাঝে একটি পত্র আছে, যে পত্র মারফত তিনি বিকাশকে কিছু এই তার চিকিৎসার দক্ষিণা পাঠাচ্ছেন, ঠিক আছে। তো 2টি চিঠি আছে। ঋদুবাবু কথক বিকাশকে চিঠিতে
কল্যাণীয়েশু বলে সম্বোধন করেছিলেন। চিঠির শুরুতে যে শব্দটি পাচ্ছি সেটি হলো কল্যাণীয়েশু। পরীক্ষার জন্য কিন্তু এই শব্দগুলি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ঋদুবাবুর সঙ্গে কথকের প্রথমবার দেখা হয়, দুবার দেখা হচ্ছে, চিঠিও দুটি আছে, দেখাও হচ্ছে দুবার। প্রথমবার দেখা হচ্ছে ঋদুবাবুর বাড়িতে, যেখানে কথক তখন সবে ডাক্তারি পাশ করে কোথায় বসবেন এটা ভাবছেন, ঠিক করতে পারছেন না, এমন সময় ঋদুবাবু চিঠিতে তাকে ডেকে পাঠিয়েছিলেন। আর দ্বিতীয়বার দেখা হচ্ছে প্রায় 20 বছর পর কাশীতে শীতকালে বিশ্বেশ্বর মন্দিরে, যেখানে ঋদুবাবু একেবারে কোনো কিছু নেই, যার ভিখারিদের মতো উনি বসে আছেন ওখানে। তো তার সাথে দেখা হচ্ছে কথকের প্রায় 20 বছর পর। তাহলে 20 বছরের ডিফারেন্সে দুবার দেখা হচ্ছে এবং গল্পে দুটি চিঠি আছে। ঠিক আছে, বেসিক তথ্য আমরা জানলাম। এবার একেবারে গল্প কেন্দ্রিক তথ্য দেখব। দেখো, কথকের জন্মের আগে কথকের পিতা যৌবনকালে গৌরবগঞ্জে বাস করতেন এবং তারপর তিনি চাকরি নিয়ে কোথায় চলে আসছেন? কলকাতাতে চলে আসছেন। ফলত গৌরবগঞ্জে তাদের কিছু জমি কিন্তু থেকে যাচ্ছে। কথক আগের থেকে খবর দিয়ে গিয়েছিলেন কোথায়? এই গৌরবগঞ্জে, যে গৌরবগঞ্জ থেকে ঋদুবাবু তাকে চিঠি পাঠিয়েছিলেন আসার জন্য। তো সেখানে স্টেশনে গিয়ে তিনি কি কি দেখলেন? স্টেশনে গিয়ে দেখলেন যে ঋদুবাবু অনেক রকম যানবাহন পাঠিয়েছেন। যাচ্ছেন কিন্তু একজন, শুধুমাত্র বিকাশ, কিন্তু যানবাহন পাঠিয়েছেন কতগুলি। দেখো, হাতি, ঘোড়া, পালকি, ডুলি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটর কার, এছাড়াও নায়েব সঙ্গে এসেছে নিতে এবং তার সাথে এসেছে আশাশোটাধারী 12 জন বরকন্দাজ। তাহলে একজনকে নিতে এত জনের আসার তো কোনো প্রয়োজন নেই, বা এত কিছু যানবাহন পাঠানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকেই কিন্তু গল্পের শুরু থেকে আমরা বুঝতে পারছি যে তিনি বাজে খরচ করেন। ঠিক আছে, যে একজনকে নিতে একজনকে পাঠালে বা কোনো একটি যানবাহন পাঠালে হয়ে যেত, কিন্তু তিনি এতগুলো যান এবং এতগুলো মানুষকে পাঠাচ্ছেন সঙ্গে। ঠিক আছে, নেক্সট দেখো, এটি দেখেই, এই যে যানবাহন, অনেক যানবাহন দেখে কথকের মনে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে। তো তিনি নায়ককে প্রশ্ন করছেন। ফলত নায়ক কথককে কি বলছেন যে হুজুর বললেন ডাক্তারবাবুকে কি, ডাক্তারবাবুর কিসের সুবিধে হবে তা তো জানা নেই, অর্থাৎ কিসে যেতে ওনার সুবিধা হবে। তো আমাদের যা আছে সবই তুমি নিয়ে যাও, অর্থাৎ আমাদের যত রকম যানবাহন আছে সবই তুমি নিয়ে যাও, ওনার যাতে সুবিধা হবে উনি তাতেই আসবেন। পরিচয় হলেই তুমি বুঝতে পারবে যে ওর স্বভাব এই রকমই, অর্থাৎ ওনার কথার মধ্যে দিয়ে কিন্তু স্পষ্ট যে ওনার বাজে খরচের স্বভাব আছে। ঠিক আছে, নায়েব ঋদুবাবুকে হুজুর বলে সম্বোধন করেছেন। এই নামটা মনে রাখবে বা এই লাইনটা মনে রাখবে তোমরা। শালপ্রাংশু মহাভুজ ঋদুবাবু, শালপ্রাংশু মহাভুজ ঋদুবাবুকে দেখে কথকের মনে হয়েছিল যে তার কিছুই হয়নি। কিছুই হয়নি বলতে তার কোনো রোগ হয়নি, যে রোগের জন্য তাকে বা যে অসুখের জন্য তাকে ডেকে আনা হয়েছে সেরকম কোনো কিছু হয়নি। তো সম্বোধন করা হয়েছে কি বলে? শালপ্রাংশু মহাভুজ। কথক যে ডাক্তারি পাশ করেছেন তা ঋদুবাবু জেনেছেন রমেন গোমস্তার মুখ থেকে। তাহলে এখান থেকেই আমরা তার গোমস্তার নাম পাচ্ছি রমেন। ঠিক আছে, কিসের জন্য তিনি ডেকেছেন? যখন জিজ্ঞাসা করছেন কথক, তো বলছে ফুসকুড়ি বেরিয়েছে একটা পিঠের উপরে, মানে ছোট্ট একটি ফুসকুড়ি বেরিয়েছে, যার জন্য এত দূর থেকে কলকাতা থেকে ডাক্তার আনিয়েছেন উনি। এই ফুসকুড়িটা প্রায়ই হয় আমার, এটি হচ্ছে ঋতুবাবুর অসুখ। ঠিক আছে, তো এটি কথক শুনলেন। কথকের খুব ভোরে ওঠার অভ্যাস। ভোর বলতে উনি প্রায় 3টের সময় তার ঘুম ভাঙে, আর ঋতুবাবুর ঘুম ভাঙে কটায়? সকাল 5:30। কথককে তিনি বলে গেলেন যে কাল সকাল 6টা নাগাদ দেখা হবে। তাহলে 5:30টায় তিনি উঠবেন, 6টা নাগাদ দেখা হবে। আর কথক উঠছেন কটায়? 3টে। এই টাইম গুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখবে পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট, এবার রাতে খাবারের আয়োজন। রাতে খাবারের আয়োজনে কি কি ছিল দেখো, কয়েক রকমের ভালো চালের ভাত, কয়েক রকমের ভালো চাল। ঠিক আছে, এছাড়া খিচুড়ি, পোলাও, সব রকমের ডাল, রুটি, লুচি, পরোটা, ডালপুরি, রাধাবল্লভী, কচুরি, সিঙ্গারা, নিমকি, 4-5 রকমের মাংস, 4-5 রকমের মাছ, তরি তরকারি সব রকমের, এছাড়াও দই, ক্ষীর, পায়েস, মিষ্টান্ন, মোরব্বা, চাটনি, এছাড়াও আছে সাবু, বার্লি, হরলিক্স এবং ওভালটিন।
তাহলে এত ধরনের জিনিস রাতের খাবারের জন্য আছে। এছাড়াও দেখছি রান্না বান্নার জন্য 20 জন রাঁধুনি আছে এবং চাকর বাকর আছে প্রায় 50 জন। তাহলে রাঁধুনি এবং চাকর বাকর মিলিয়ে প্রায় 70 জন ওনাদের বাড়িতে বা ওনার জমিদারির বাড়িতে আছেন। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলি অবশ্যই পরপর মনে রাখার চেষ্টা করবে নেট পরীক্ষার জন্য বা সেট পরীক্ষার জন্য। নেক্সট, নায়েব কটার সময়, দেখো নায়েব 3:30-র সময় কথককে চা দেবেন বলেছেন। উনি 3টের সময় ওঠেন আগে জানিয়েছেন, তো 3:30-র সময় চা দেবেন বলে জানিয়েছেন। তো কথক বলছে এত কষ্ট করে কি দরকার, তাও বলছে নায়েব বলছেন এত কষ্টের কিছু নেই, কি করতে হবে, শুধুমাত্র 2টো ঘড়িতে অ্যালার্ম দিলেই হয়ে যাবে। একটি ঘড়ি থাকবে যজ্ঞেশ্বর গোয়ালার কাছে, তিনি দুধ দোয়াবেন 2:30 অর্থাৎ কথকের ঘুম থেকে ওঠার আধা ঘন্টা আগে, এবং আর একটা থাকবে হিরু খানসামার কাছে অর্থাৎ যিনি চা করবেন যিনি, তার কাছে। তো 2টো ঘড়িতে অ্যালার্ম দিলেই কিন্তু তার 3:30-র সময় চা হয়ে যাবে। কথক নায়েব কথককে দার্জিলিং চায়ের কথা বলেছেন, মানে কি চা খাবেন সেই প্রসঙ্গে, লিপটনের দার্জিলিং টি এর কথা আছে। কথকের পাশের ঘরটাই স্নান ঘর এবং ভোরবেলাতেই তার স্নান করা অভ্যাস। তিনি 3টের সময় স্নানের জন্য উঠলেন এবং দেখলেন যে একজন চাকর তার বারান্দায় লণ্ঠন হাতে বসে আছে। হিরু খানসামা চা তৈরি করে নিয়ে এলেন। কথক দেখলেন যে সময় তখন ঠিক 3:30, মানে যে 3:30-র সময় চা আনার কথা ছিল ঠিক 3:30-র সময় তার কাছে চা চলে এসেছে। ঠিক আছে, নেক্সট দেখো, ঠিক 6টার সময় ঋতুবাবু এসেছিলেন। ঋতুবাবু 5:30টায় ওঠেন, 6টায় আসার কথা ছিল, 6টার সময় এলেন এবং বললেন যে জেলেদেরকে খবর দাও সাগর বিলে জাল ফেলুক, মাছ ধরতে যাবে। কোথায়? সাগর বিলে। যেখানে কাকে খবর দিতে বলা হচ্ছে, কাকে বলছে? জলকরের নায়েবকে বলছে যে জেলেদেরকে খবর দাও। সাগর বিল থেকে কতটা মাছ ধরা হলো? প্রায় 10 মণ বড় বড় রুই কাতলা ধরা হলো, এবং এত বড় বড় জীবন্ত মাছ কথক কখনো দেখেননি। এছাড়া দেখা গেল যে ওখান থেকে কোনো রকমে একটি মাছ নিয়ে বাদবাকি মাছ সব দিয়ে দিলেন অন্যদেরকে। কথক এই প্রসঙ্গে বলছেন যে আমাদের বাড়িতে অর্থাৎ কলকাতার বাড়িতে দৈনিক 1 পোয়া মাছ কেনা হয়। 1 পোয়া বলতে 250 গ্রাম এইরকম। ঠিক আছে, 250 গ্রামের পাশাপাশি। গৌরবগঞ্জে কথক 5 দিন ছিলেন। গল্পটির কথক হচ্ছেন বিকাশ। তাহলে গৌরবগঞ্জে কথক থাকছেন কতদিন? 5 দিন। তো আমরা মোটামুটি দেখলাম যে ঋতুবাবু কিন্তু সমস্ত কিছুতেই অত্যাধিক খরচা করেন বা বাজে খরচ করেন। ওনার একটি পোশাকের দরকার হলে উনি 20টি পোশাক এনে হাজির করেন বা 20টি পোশাক আনান। তো এই প্রসঙ্গে কথকের মনে একটি প্রশ্নের উদ্রেক হয়েছে, তো উনি বলছেন যে এই রকম ভাবে কেন উনি বাজে খরচা করেন। ফলত এর ফলে যে উত্তরটি দিলেন ঋতুবাবু, সেই প্রশ্নের উত্তরেই কিন্তু আমরা গল্পের মোটিভ খুঁজে পেলাম। উনি কি বলছেন দেখো, দেখো বলিষ্ঠ প্রাণের বিকাশী প্রাচুর্যে, এবং উদাহরণস্বরূপ একটি বট গাছের উদাহরণ দিচ্ছেন, যে ওই বট গাছটার দিকে চেয়ে দেখো, লাইনগুলি একটু দেখো, সহস্র সহস্র পাতা মিলে দাঁড়িয়ে রয়েছে, কোটি কোটি বীজ ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, শত শত পাখিকে আশ্রয় দিয়েছে, পথিককে ছায়া দিচ্ছে। এসব তো তার না করলেও চলতো, তার কি প্রয়োজন এই এত পাখিকে আশ্রয় দেওয়ার, এই বীজ চারিদিকে ছড়িয়ে দেওয়ার? আস্তে আস্তে বট গাছ জানি আমরা অনেক বৃদ্ধি হয়, পথিককে ছায়া দিচ্ছে রাস্তায়, কিন্তু তার এই কাজের কি প্রয়োজন ছিল? কিন্তু যদি সে এটা না করতো তাহলে সে বট গাছ হতো না। অর্থাৎ কথক বলছেন, সরি ঋতুবাবু বলছেন যে আমি এগুলো বাজে খরচা করি না, আমি খাই না, কিন্তু আমার বাড়ির আর অন্যরা যারা আছে তারা খায়, তারা ভালোটা খেতে পারে, বা আমি যে এত গাড়ি রেখেছি বা এত কাজের লোক রেখেছি তাদের কর্মসংস্থান হচ্ছে। ঠিক আছে, তো এই বাজে খরচের মধ্যে দিয়েই কিন্তু আমরা ঋতুবাবুর যে মনের পরিচয় আমরা গল্পে দেখতে পাচ্ছি। ঋতুবাবুর সঙ্গে কথকের, তারপর কথক চলে আসছেন, ঋতুবাবুর সঙ্গে কথকের দেখা হচ্ছে আবারও 20 বছর পর কাশীতে বিশ্বেশ্বরের মন্দিরে, যেখানে গিয়ে ঋতুবাবুকে দেখা যাচ্ছে যে উনি অত্যন্ত মানে ভিখারিদের মতো করে উনি থাকছেন। তো কথক তাকে জিজ্ঞাসা করলেন, উনি বলছেন যে আমার বাসা নেই, এই মন্দিরেই পড়ে থাকি, ভিক্ষা করে খাই। এবং এটিই গল্পের শেষ লাইন। দেখো, যিনি এত বিলাস বহুল অবস্থায় থাকতেন বা এত প্রাচুর্যে থাকতেন যিনি, তিনি
শেষ বয়সে গিয়ে ভিক্ষা করে খাচ্ছেন এবং সেটি স্ব-ইচ্ছায়, নিজের ইচ্ছায় খাচ্ছেন। ঠিক আছে, তো এটি হচ্ছে গল্পের বিষয়। তো দেখো, হৃদয়েশ্বর মুখার্জি গল্প থেকে এবার আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে, সংক্ষেপ থেকে সঠিক উত্তর নির্দেশ করতে বলা হয়েছে। তো তোমরা যারা নিজেরা করতে চাইছো চেষ্টা, তারা অবশ্যই ভিডিওটি পজ করে দিয়ে নিজেরা চেষ্টা করো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি মন্তব্য কি বলা হয়েছে। নায়েব মশাইয়ের মতে এত আয়োজন বড় লোকের একটা নেশা, এবং যুক্তি বলা হয়েছে তাই ঋতুবাবু অপব্যয়ের নেশায় মশগুল হয়ে থাকেন। এই প্রসঙ্গে কিন্তু আমরা একেবারে প্রথমে যখন দেখবো যে যখন অনেক গাড়ি এসেছিল কথককে নিতে, তখন কথক যখন নায়েবকে প্রশ্ন করেছিলেন তখন নায়েব এই কথাই বলেছিলেন যে এটা একটা বড় লোকের একটা নেশা, তিনি অপব্যয়ের নেশায় মশগুল হয়ে থাকেন। ঠিক আছে, তো এখানে মন্তব্য যুক্তি উভয়ই কিন্তু শুদ্ধ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, মন্তব্য যুক্তি দুটি শুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, বনফুলে হৃদয়েশ্বর মুখার্জি গল্প অবলম্বনে শুদ্ধাশুদ্ধ বিচার করো। অপশন এ, কথকের ভোরে উঠে স্নান করার অভ্যাস। ভোরে উঠে স্নান করার অভ্যাস একদমই ঠিক। নেক্সট, তার ঘুম ভাঙে রোজ ভোর 3:30। 3:30 নয়, কি পেয়েছিলাম আমরা? 3:30 সময় তাকে চা দেওয়া হয়েছিল, 3টের সময় তার ঘুম ভাঙে। নেক্সট, বারান্দায় একটি চাকর লণ্ঠন জেলে বসেছিল, একদমই ঠিক। আর লাস্ট বলছে বিছানা ছেড়েই কথক বারান্দায় এসেছিলেন, একদম ঠিক, বারান্দায় এসে দেখেছিলেন যে একটি চাকর লণ্ঠন জেলে বসে আছে। তাহলে আমরা 3টি শুদ্ধ পেলাম, অপশন বি শুধুমাত্র অশুদ্ধ। দেখো কোনটি আছে, কয়ের দাগ হচ্ছে এ শুদ্ধ, বি অশুদ্ধ, সি এবং ডি শুদ্ধ। তাহলে উত্তর হচ্ছে কয়ের দাগ। ঠিক আছে, আশা করছি তোমরাও পেরেছো প্রত্যেকে। নেক্সট প্রশ্ন দেখো, ঋতুবাবু কথককে তার অপচয়ের কারণ বোঝাতে বট গাছের যে বর্ণনা দিয়েছিলেন তাকে ক্রমানুসারে সাজাও। চেষ্টা করো, আগে পরে যদি লাইন সাজাই তাহলে কি উত্তর আমরা পাবো। কি বলছি, শত শত পাখিকে আশ্রয় দিচ্ছে, সহস্র সহস্র পাতা মেলে দাঁড়িয়ে আছে, পথিককে ছায়া দিচ্ছে, কোটি কোটি বীজ ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। একটু আগেই আমরা লাইনটি পড়লাম, দেখো লাইনটিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো, গাছটি শত শত পাতা মেলে দাঁড়িয়ে আছে, কোটি কোটি বীজ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, শত শত পাখিকে আশ্রয় দিচ্ছে, আর লাস্ট হচ্ছে পথিককে ছায়া দিচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এক হচ্ছে বি, বি এর দাগ হচ্ছে প্রথম, বি ডি এ সি, কয়ের দাগ সঠিক উত্তর। সহস্র সহস্র পাতা মেলে দাঁড়িয়ে আছে, কোটি কোটি বীজ ছড়িয়ে দিচ্ছে, শত শত পাখিকে আশ্রয় দিচ্ছে, আর লাস্ট হচ্ছে পথিককে ছায়া দিচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, বিবৃতিগুলি অশুদ্ধ। কি বলছে, হৃদয়েশ্বর মুখার্জি গল্প থেকে নিচে দেওয়া বিবৃতিগুলি যেগুলি অশুদ্ধ তা নির্ণয় করো। কোনগুলি অশুদ্ধ সেগুলিকে খুঁজে বার করতে হবে। অপশন এ, দ্বিতীয় চিঠির সঙ্গে ঋতুবাবু 5,000 টাকার নোট পাঠিয়েছিলেন। দ্বিতীয় চিঠির সাথে 5,000 টাকার নোট পাঠিয়েছিলেন, একদমই ঠিক। নেক্সট, কথক চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন। কথক চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন, কথক নয়, কথক তো কলকাতাতেই ছিলেন, কথকের বাবা তার পিতা এসেছিলেন কলকাতায়, সুতরাং অপশন বি ভুল। নেক্সট, কাল শিকারের সময় তোমার সঙ্গে দেখা হবে বলেছিলেন ঋতুবাবু কথক বিকাশকে। শিকারের সময় নয়, বলেছিল কাল সকালে তোমার সাথে দেখা হবে, কাল সকাল 6টায়, সুতরাং এটিও ভুল। নেক্সট, ঘুমটা কিছুতেই কমাতে পারছি না বলেছেন ঋতুবাবু, ঠিক। আর লাস্ট হচ্ছে হুজুর বলে দিলেন আপনি 3:30 সময় 3টের সময় ওঠেন, আপনাকে ঠিক সময়ে যেন চা দেওয়া হয়। নায়েব বলেছিল কথককে, নায়েব কথককে বলেছিল, অবশ্যই ঠিক। হুজুর কথা বলেছিলেন, এটিও ঠিক, কিন্তু 3:30 নয়, বলেছিলেন হুজুর বলে দিলেন যে আপনি 3টের সময় ওঠেন, তাহলে এই লাইনটিও ভুল। তাহলে দেখো আমরা উত্তর কি কি পাচ্ছি, অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে বি সি এবং ই, বি সি এবং ই আছে অপশন 3-এ গয়ের দাগে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগ। ঠিক আছে, তাহলে এই ছিল আজ আমাদের হৃদয়েশ্বর মুখার্জির ডিটেলস আলোচনা এবং বেশ কিছু প্রশ্ন উত্তর বিশ্লেষণ।
তো ভিডিওটি কেমন লাগলো এবং এই প্রশ্ন উত্তর আলোচনা কেমন লাগছে তোমাদের সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য প্রত্যেককে টাটা।